নিউ টাউনের রেস্তোরাঁয় যে ঘটনা ঘটেছিল, সোহম, অভিনেতা সোহম যে মারধর করেছিলেন রেস্তোরাঁ মালিককে, সেই ঘটনায় এবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে আদালতে যাচ্ছেন রেস্তোরাঁ মালিক। শনিবার রাতে রেস্তোরাঁ মালিককে মারধর করেন সোহম। বিধাননগর পুলিশের বিরুদ্ধে আদালতে গেলেন রেস্তোরাঁ মালিক। পুলিশি নিষ্ক্রিয়তার মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবার মামলা করলেন রেস্তোরাঁ মালিক বিধাননগর পুলিশের বিরুদ্ধে। মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি। অর্ণব হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, বিস্তারিত জানাবেন। অর্ণব, ঠিক কি অভিযোগ করেছেন রেস্তোরাঁর মালিক? রেস্তোরাঁ মালিক অভিযোগ করেছেন তা হলো পুলিশ নিষ্ক্রিয় রয়েছে এবং পুলিশের এই ঘটনায় কার্যত শাসক দলের বিধায়ক হওয়ার কারণেই কোনো পদক্ষেপ করতে চাইছে না, এই অভিযোগ করা হয়। এর পাশাপাশি বন্ধ করে দেওয়া হুঁশিয়ারি, এই হুঁশিয়ারিতে আরো বেশি আপত্তিত রেস্তোরাঁ মামলায় জরুরি ভিত্তিতে মামলা করার আবেদন করেন বিচারপতি অমৃতা সিনহা। তাতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। শুক্রবার দিন রেস্তোরাঁ মালিকের আবেদন শুনানি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এক্ষেত্রে টেকনোসিটি থানার পুলিশ পদক্ষেপ সঠিকভাবে করেনি, তাই টেকনোসিটি থানার পুলিশের বিরুদ্ধেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে রেস্তোরাঁ মালিক কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন। অনেক ধন্যবাদ অর্ণব। কৃষ্ণনগরে পুরো টেন্ডারে চেয়ারম্যান কাউন্সিলর কোন দল? 24 নম্বর ওয়ার্ডের পার্কে জোর করে বন্ধ করে দেওয়া হলো ক্যাফে। কাউন্সিলরের বিরুদ্ধে ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ। পার্কের টেন্ডারে দেদার বেনিয়ম হয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন কাউন্সিলর। পুরো আইন মেনেই এই টেন্ডার বলে দাবি করেছেন চেয়ারম্যান। সমীর আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীর, একটু যদি বুঝিয়ে বলো যে এই যে কাউন্সিলরের সঙ্গে যে বচসাটা চলছে, যে দ্বন্দ্বটা চলছে, এটা ঠিক কোথায়, মানে এর ভিত্তিটা ঠিক কি? দেখো মিমি, কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে কৃষ্ণনগরের কদমতলা ঘাটে বেশ কয়েক মাস আগে একটি পার্ক নির্মাণ করা হয় এবং এই পার্কে কিন্তু একটা ক্যাফেও নির্মাণ করা হয়। এই ক্যাফেটির লিজ নিয়ে চালাচ্ছিলেন কৃষ্ণনগরী পৌরসভার এলাকার এক বাসিন্দা প্রলয় ভট্টাচার্য। তো অভিযোগ, গত শনিবার কয়েকজন দুষ্কৃতী কয়েকজন লোকজন নিয়ে ওই 24 নম্বর এলাকায় এই পার্কটি অবস্থিত 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস বেশ কয়েকজনকে নিয়ে ওই ক্যাফেতে যান এবং হুমকি দেন যে ক্যাফেটি বন্ধ করে দিতে হবে, এবং তারপর থেকে কিন্তু ক্যাফেটি বন্ধ করে দিয়েছে। এরপরে ক্ষতির মুখে পড়েছে কিন্তু ক্যাফে মালিক। তবে পলাশ দাসের অভিযোগ, এই ক্যাফেটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। কৃষ্ণনগর পৌরসভা বেআইনিভাবে টেন্ডার কল করেছে এবং বেআইনিভাবে এটা নির্মাণ করা হয়েছে এবং এই বিষয়ে তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি এবং সেই কারণেই এই ক্যাফেটি নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে নির্দিষ্টভাবে টেন্ডার করে পুনরায় এই ক্যাফেটি চালু করার ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন। তবে পৌরসভার চেয়ারম্যান রীতা দাস তিনি জানিয়েছেন যে পলাশ দাস দলবল নিয়ে গিয়ে ক্যাফেটি বন্ধ করে দিয়েছে এবং এ বিষয়ে ক্যাফের মালিক তাদের কাছে অভিযোগ জানিয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তবে এ ঘটনা প্রথম নয়, এই নিয়ে কিন্তু কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান এবং এই যে কাউন্সিলর এদের মধ্যে যে দ্বন্দ্ব তা কিন্তু প্রকাশ এসেছে বারবার এবং এদের ঘটনায় কিন্তু ফের তা প্রকাশ এসেছে এবং এ নিয়ে কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ সমীর। কদমতলা ঘাটে যে পার্কটি হয়েছে সেটি আমি তাদের কাছে টেন্ডারের মাধ্যমে পেয়েছি 4 বছরের চুক্তিতে। ক্যাফে বন্ধ হয়ে গেছে, আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি। ব্যক্তিগতভাবে তো ক্ষতি হচ্ছে না, আমি এটা জিনিসটা চালাচ্ছি, আমার কর্মচারীরা বসে আছে, তাদের তো মাইনে দিতে হবে। যাতে পৌরসভা যথোপযুক্ত স্টেপ নিয়ে ক্যাফেটা খুলে দেন এবং নিরাপত্তা দেন, নয়তো ক্যাফে চালানো ওখানে সম্ভব নয়। বিউসি মিটিংয়ে এ বিষয়ে মাননীয় মহাশয় রীতা দাস মহাশয়কে আমরা এটা একাধিকবার জানিয়েছি যে কদমতলা সংলগ্ন যে পার্ক সেটা টেন্ডারটা কীভাবে হলো, টেন্ডার প্রসিকিউর কীভাবে হয়েছিল, কোন পেপারে দেওয়া হয়েছিল, সেই আত্মীয় সদুত্তর আসেনি। শুধু এইটা বলে নয়, একাধিক জিনিসের কমপ্লেন আছে, ক্রমশ প্রকাশ্য হবে। ক্যাফেতে আমরা গেছিলাম, ক্যাফের সামনে যদি কোনো সিসিটিভি ক্যামেরা ফুটেজ থাকে তাহলে সেখানে দেখা হোক যে আমরা লাঠি, সোটা, দা, মেশিন নিয়ে গেছি কিনা। পৌরসভার সমস্ত নিয়মকানুন মেনে প্রলয়কে দেওয়া হয়েছে টেন্ডার করে এবং প্রত্যেক মাসে পৌরসভাকে 47,000 টাকা করে দেয়। সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। ছেলেটা লিখিত যখন দিল আমরা
আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকে দিয়েছি। প্রশাসনিকের দ্বারস্থ আমি হয়েছি। এদিকে কোচবিহারের দিকে আমাদের নজর রাখতে হবে, কারণ কোচবিহারে বিজেপির হাত আরও এক ভেটাগুড়ি তুফানগঞ্জের পর ফের পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। ঢাংডিংগুড়ির 3 পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগ দেওয়ার ফলে এই পঞ্চায়েত দখলে এলো তৃণমূলের। কথা বলবো শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভঙ্কর, এই কোচবিহারে হারের পর যেটা দেখা যাচ্ছে যে নিশীথ প্রামাণিকের একেবারে গড়, সেখানে বিজেপিতে রীতিমতো ভাঙন, একের পর এক পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসছে। একেবারেই মিমি, গত মঙ্গলবার 4 জুন কোচবিহারে লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে এবং তারপর থেকে দেখা যাচ্ছে যে একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হচ্ছে বিজেপির। ইতিমধ্যেই নিশীথের গড় যে ভেটাগুড়ি, সেখানে 2 গ্রাম পঞ্চায়েত সেটা হাতছাড়া হয়েছে। পাশের গ্রাম পঞ্চায়েত মাতালহাট হাতছাড়া হয়েছে। এছাড়া তুফানগঞ্জ 1 ব্লকের বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। এবং আজ কোচবিহার 2 ব্লক, এই কোচবিহার 2 ব্লকের উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, এটা বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় তার এলাকা, সেই এলাকা ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত এদিন হাতছাড়া হলো। কারণ এই ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতে মোট 23 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে তৃণমূলের ছিল 9 জন এবং 14 জন ছিল বিজেপির পঞ্চায়েত সদস্য। কিন্তু এদিন বিজেপির 3 জন পঞ্চায়েত সদস্য কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ দেয় এবং এরপরেই এই গ্রাম পঞ্চায়েত কার্যত তৃণমূলের পক্ষে যায়, অর্থাৎ বিজেপির হাতছাড়া হয়ে যায়। এবং কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব সেটা জানিয়েছে খুব শীঘ্রই যে বাকি আরও গ্রাম পঞ্চায়েতগুলো আছে বিজেপির দখলে, সেই গ্রাম পঞ্চায়েতগুলোও তৃণমূলের দিকে আসবে। যদিও গোটা বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব যেটা জানিয়েছে যে ভয় দেখিয়ে পঞ্চায়েতদের তৃণমূল নিয়ে যাচ্ছে ঠিকই, তবে ওই সব এলাকার গ্রামের মানুষ এখনও বিজেপির সঙ্গে রয়েছে। মিমি, অনেক ধন্যবাদ শুভঙ্কর। যারা জয়েন করলেন তৃণমূলে তাদের বক্তব্য শুনবো, আর একই সঙ্গে আমরা নিশীথ প্রামাণিকের বক্তব্য শুনবো। গ্রামের উন্নয়নে গ্রামের উন্নয়ন করতে পারি, গ্রামের সাফল্য তৈরি করতে পারি, এই আশা রেখে আমি এখানে চলে এসেছি। মোট আসন ছিল 23টি, তার মধ্যে আমরা ছিলাম 9, ছিল 14। আজকে বিজেপি পঞ্চায়েত তারা আমাদের দলে যোগদান করছেন। এমনিতে আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার সংখ্যা হলো এবং বিজেপি 11 হলো। দেখুন, তৃণমূল কংগ্রেস কি করছে সেটা বিষয় নয়। নির্বাচনের ফলাফল হবার পরে এই ধরনের একটা ট্রেন্ড আসে, কিন্তু আলটিমেটলি ওই শুধুমাত্র পঞ্চায়েত একটা ব্যক্তি তাকেই নিয়ে যেতে পারছে, সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে। যদি কাতারে কাতারে সাধারণ মানুষ যেত তবে বিশ্বাস করতাম। আজ এমন একটা খবর প্রকাশ্যে এসেছে যা দেখে তাজ্জব সবাই। কলেজের ইউনিয়ন রুম, সেখানে কিনা টিএমসিপির প্রাক্তন নেতার আইবুড়ো ভাতের অনুষ্ঠান হলো। আইবুড়োর সেই ছবি সামনে আসতেই জোর শোরগোল পড়ে যায়। মহিষাদল রাজ কলেজের ইউনিয়ন রুমের ছবি দেখুন, সেখানে জমিয়ে আইবুড়ো ভাতের অনুষ্ঠান হচ্ছে। কার না? প্রাক্তন টিএমসিপি নেতা, যিনি এখন ওই কলেজেরই একজন শিক্ষাকর্মী। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, এ তো খুব আশ্চর্য একটা ঘটনা, মানে কলেজের ইউনিয়ন রুম, সেখানে এই ধরনের একটা অনুষ্ঠান এর আগে কখনো কেউ দেখেছেন কিনা মনে করতে পারছেন না। কলেজ কর্তৃপক্ষ কি বলছে? তারা কি পুরোপুরি অন্ধকারে ছিলেন? এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করা হলো, অনুষ্ঠিত হলো, তারা কিছু জানলেন না? তখন মিমি, তারা এখন অন্ধকারে ছিলেন এমনটা বলতে চাইছেন, কিন্তু প্রিন্সিপালের যে কথা শুরু থেকে কথা বলে বোঝা গেছে তিনি হয়তো জেনেও না জানার ভান করেছেন। কারণ তিনি বিষয়টাকে প্রথমে গুরুত্বই দেননি, কারণ তিনি বলছিলেন সব খবর কি আমাকে জানতে হবে। কিন্তু আসলে তার যে বিষয় বলাটা থেকেই আমার সন্দেহ হচ্ছিল এবং শেষ পর্যন্ত যেটা দেখা গেল কি, যখন নিউজ 18 বাংলা এ ধরনের খবর যে মহিষাদলের ঐতিহ্যশালী কলেজ, যেখানে কিনা শুধু কলেজের পঠন পাঠন হয় না, তোমাকে জানিয়ে রাখি ইউনিভার্সিটির কাজ এখনও কমপ্লিট হয়নি বলে এখানে ইউনিভার্সিটিরও অংশ এখানে কাজ হয়, পড়ুয়ারা আসেন। আর সেই কলেজে কিনা ইউনিয়ন রুমে একজন প্রাক্তন ছাত্র নেতা, যিনি আবার বর্তমানে অশিক্ষক কর্মচারী, তার আইবুড়ো, তার বিয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠান হচ্ছে এবং রীতিমতো সাজিয়ে গুছিয়ে খাওয়ার হলো এবং অনুষ্ঠান হলো। সেটা আবার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে খুব আনন্দ করেই পোস্ট করা হলো। আর সেই পোস্ট থেকেই শুরু হলো বিতর্ক, যা নিয়ে শুরু হলো সমালোচনা এবং তারপরেই পরে কি দেখা গেল
না গোটা বিষয়টি নিয়ে খবর নেবেন প্রিন্সিপাল এমন বলছেন। সুজিত কিন্তু আমাদের এই সঙ্গে থাকো, কলেজেরই- আমরা একবার শুনবো কলেজের প্রিন্সিপাল কি বলেছেন তিনি, গৌতম মাইতি। ওটা অ্যাকচুয়ালি আমার জানা নেই, সেটা একটু খোঁজ নিয়ে দেখবো। যদি ঘটনাটা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই এটা অনুচিত। আর এই নিয়েই শুরু হয়েছে, কটাক্ষ করতে ছাড়ছে না কোনো মহলই। শুনুন। এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো, এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই গোটা শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য, তার যে মান, এই সমস্ত কিছুটাই ধূলিসাৎ হচ্ছে। ছেলে মানুষই ছাড়া আর অন্য কিছু নয়। এটা কোনোদিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এটা কখনো ভালো হতে পারে না। প্রতি বছর নির্বাচন হতো, আমরা সবাই কেউ এসএফআই লড়তাম, কেউ টিএমসিপি লড়তো, কেউ ছাত্র পরিষদ লড়তো। তারপরে ইউনিয়ন রুমে এখন আর রাজনৈতিক আলোচনা হয় না, ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ নিয়ে কোনো কিছু আলোচনা হয় না। এই আইবুড়ো ভাত খাওয়া, এগুলো দুঃখের জিনিস। এটা আমাদের বাংলার রাজনীতির অবক্ষয়। এটা স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য, এখানে এই ধরনের অনুষ্ঠান স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে থাকে, এটা হওয়া সমীচীন নয়। চিন্তা ভাবনা না করেই তাদের মতন করে একটা অনুষ্ঠান করে ফেলেছে, এটা কোনোদিনই হওয়া উচিত নয়। যদি হয় এটা ঠিক না। গঞ্জে যে সোনার দোকানে কিছুদিন আগে ডাকাতি হলো, সেই ডাকাতির যে ক্যাপ্টেন সোনু, পুলিশের গুলিতে যিনি গুলিবিদ্ধ হয়ে ধরা পড়েছে যে সোনু সিং, সেই সোনুই হচ্ছে এই ডাকাতির একেবারে ক্যাপ্টেন। ডাকাতির আগে 12 দিন সোনার দোকানের বাইরে রেকি করা হয়েছে। রবিবার ছুটির দিনে নির্জন দুপুর দেখেই ডাকাতির ছক কষা হয়েছিল। কোমরে গুলি লেগে সোনু পড়ে যেতেই মাঝপথে চম্পট। কথা বলবো দীপক আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপক, এ তো চমকে দেওয়ার মতন তথ্য। কম্পিউটার ইঞ্জিনিয়ার একজন, সে কিনা এরকম ধরনের একটা ডাকাতির দলে নাম লেখালো, মানে কি উঠে আসছে? একেবারে কম্পিউটার ইঞ্জিনিয়ার এবার ডাকাত। ডাকাত শুধু বলা চলে না, এই রানীগঞ্জের ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড, যে গোটা ঘটনা কিভাবে ঘটানো হবে, কোন দিন বেছে নেওয়া হবে, সেই নির্ধারিত করে এবং ডাকাতির ঘটনা ঘটিয়ে চম্পট দিতে সাহায্য দেয়। কিন্তু পুলিশের ছোড়া গুলি যার কোমরে লেগে গিয়ে সে পুলিশের জালে ধরা পড়ে যায়। যে ঘটনা আমরা জানতে পাচ্ছি ঝাড়খণ্ড পুলিশ সূত্রে, সোনু সিং ডাকাত হওয়ার আগে কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিল। সে অপরাধের জগতে পা দেয় সাইবার ক্রাইমের হাত ধরে। 2018 সালে সাইবার ক্রাইমের জগতে সে পা দেয়। 2019 সালে সে সাইবার ক্রাইমের জগৎ ছেড়ে পড়ে একেবারে ডাকাতির ঘটনায় যুক্ত হয়ে যায়। এই 2022 সালে শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে। একাধিক ডাকাতির অভিযোগ ছিল পুলিশের কাছে তার বিরুদ্ধে। বিহারে তিনি একটি জেলে থাকাকালীনই আরেক ডাকাতের সঙ্গে তার পরিচয় হয় এবং সেইখানেই বোঝাপড়া হয় কিভাবে ডাকাতি করতে হবে এবং কোথায় বেশি সোনা পাওয়া যাবে। সেই মতো সোনু সিং আসানসোলে আসে এবং আসানসোলে 12 দিন সোনার গয়নার দোকান, বেশ কয়েকটি গয়নার দোকানে রেকি করা হয়। এরপরই নিজের দলবলকে বিহার থেকে ডেকে পড়ে এই দোকানে ডাকাতির ঘটনা ঘটায়। কিন্তু এই ডাকাতির ছক কষা হয়েছিল বোঝা যাচ্ছে। ধন্যবাদ দীপক। নামখানায় নিকাশি খালের উপর ফের অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে। নিউজ 18 বাংলায় এই অবৈধ নির্মাণের খবর দেখানোর পর কাজ বন্ধ করে দেয় প্রশাসন। ফের খালের উপর অবৈধ নির্মাণ শুরু হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, কার মদতে ফের নির্মাণ শুরু হলো? কড়া পদক্ষেপ করুক প্রশাসন, দাবি করছেন স্থানীয়রা। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে, আবার কি করে এই অবৈধ নির্মাণ শুরু হলো? হ্যাঁ দেখো, একেবারে এই প্রশ্নই কিন্তু গ্রামবাসীরা ইতিমধ্যে তুলতে শুরু করেছে, যার কারণে গ্রামবাসীরা ইতিমধ্যে বারে বারে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, কিন্তু কোনো রকম কাজ হয়নি। শেষমেশ গ্রামবাসীরা নামখানা বিডিও অফিসে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছে। তাদের যেটা অভিযোগ যেটা উঠে আসছে যে এই যে তাদের মৌসুমী কুসুমতলা যে গ্রাম রয়েছে তার একটি মাত্র নিকাশি খাল রয়েছে, সেখানে বর্ষা হলে পরে সেইখান দিয়ে তাদের জল পাস হয় এবং সেইখানেই কিন্তু একদম কংক্রিটের
ঢালাই দিয়ে কিন্তু ঘর তোলা হচ্ছে, অর্থাৎ খালটিকে বুঝিয়ে ফেলা হচ্ছে এক প্রকারে। এবং সেইখানেই কিন্তু গ্রামবাসীদের যে যে অভিযোগ যে এইটা কিন্তু প্রশাসনের নজরে বারবার আনার পরেও আবারও নতুন করে কাজ শুরু বিশ্বজিৎ, হয়ে একটা যায়। জায়গায় একটু স্পষ্ট করি, যখন এই অবৈধ নির্মাণ বন্ধ করে দেওয়া হলো, তারপরে যখন আবার এই কাজটা শুরু হলো, সে কথা কি প্রশাসনকে জানিয়েছিলেন গ্রামবাসীরা? প্রশাসনের কি বক্তব্য তখন? হ্যাঁ দেখো, যখন আবারও কাজ শুরু হলো শেষমেশ কিন্তু গ্রামবাসীরা নামখানা ব্লকের যে ভিডিও রয়েছেন তানার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং যেটা গ্রামবাসীরা যেটা বলছে, স্থানীয় কিছু শাসক দলের মদতপুষ্ট কোনো ব্যক্তি রয়েছেন এই ঘটনার পিছনে, তার জন্যই কিন্তু এই কাজটা আবারও ওরা চালু করেছে। না হলে কোনো রকমভাবে সাহস কিন্তু হওয়ার কথা না। তার পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু এই কাজটি বন্ধ করে রাখা হয়েছিল। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো কোনো রকম নিষেধাজ্ঞা, কোনো রকম যে নিষেধ রয়েছে সেটাকে তোয়াক্কা না করে কিন্তু আবারও কাজটা চালু হয়েছে। তবে তোমাকে শেষ জানিয়ে রাখবো, কাজটিকে কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসন এবং যে থানা রয়েছে কোস্টাল থানার তরফ থেকে কাজটি কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। কি বলছেন স্থানীয়রা, শোনো। তাই কংক্রিট ঘর করছে, আমাদের জল নিকাশি আবদ্ধ হয়ে যাচ্ছে। পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে দিয়ে ফিরে এসে আবার কাজ শুরু। প্রধানকেও আমরা জানিয়েছি যে এইটাকে আপাতত বন্ধ করুন, সবাই যদি সহযোগিতা করে এই কাজটা স্থায়ীভাবে বন্ধ করে দেন, তাহলে জল নিকাশির দিক থেকে আমরা খুবই আনন্দ পাবো এবং স্থায়ীভাবে আমাদের জল যাওয়ার রাস্তাটা থাকবে। আর এবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজের একটা ছবি দেখাবো। সেখানে দালাল দৌরাত্ম্য কোন পর্যায়ে পৌঁছেছে, টাকার বিনিময়ে আগে থেকে টিকিট পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে। গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইন দিয়ে যারা দাঁড়াচ্ছেন তাদের টিকিট পেতে দেরি হচ্ছে। দালাল চক্রের প্রতিবাদ করায় একজন হাসপাতাল কর্মীকে মারধরেরও অভিযোগ উঠছে। প্রণবের থেকে আরো বিস্তারিত জানবো। প্রণব, কতদিন ধরে চলছে এই দালাল চক্র? দেখো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের দালাল চক্রে অত্যন্তভাবে সক্রিয়। মাঝে কয়েকদিন কমলেও তারপর কিন্তু আবার দালাল চক্রে সক্রিয় হয়ে উঠেছে। এবং গতকালকে তোমার দালালেরা তারা টিকিট করে, সাধারণত এমআরআই বা সিটি স্ক্যানে এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিনা পয়সায় হয়ে থাকে। সেই সমস্ত যাদের এমআরআই বা সিটি স্ক্যানের প্রয়োজন হয় তারা এই দালালের চক্রের দালালরা তাদের টিকিট করে ফ্রিতে করিয়ে দেয়, দিয়ে তারপর উল্টে পেশেন্ট পার্টির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় বলে অভিযোগ। সেরকমই গতকাল এই দালাল চক্র এতটাই সক্রিয় যে প্রতিবাদ করে হাসপাতাল কর্মীকে রীতিমতো মারধর করা হলো। হ্যাঁ, একদম তাই। হাসপাতালের কর্মী পলাশ হাজরা, সে গতকাল এই টিকিটে সই করে দিতে রাজি হয়নি, মানে ঢুকতে দিতে রাজি হয়নি। তারপরে তাকে যখন হাসপাতাল থেকে সে বের হয় তখন 5-6 জন দালাল মিলে তাকে বেধড়কভাবে মারধর করেন। এবং পলাশ হাজরা লিখিতভাবে অভিযোগ করেছে এমএসভি এবং প্রিন্সিপাল কর্তৃপক্ষ বনায় অভিযোগ দায়ের করেছেন। এবং প্রিন্সিপাল তিনি বলেছেন পুলিশকে আরও একটু সক্রিয় হতে হবে, কারণ দালালদেরকে ধরা হচ্ছে, তারপরেই তাদেরকে রাত্রিবেলাটুকু রেখে দিয়ে তারপর পরের দিনই ছাড়া পেয়ে যাচ্ছে, তারপরে আবার সক্রিয় হয়ে উঠছে। তাই পুলিশের পক্ষ থেকে এমনভাবে তাদেরকে যেন কিছুদিন যেন জেল হাজতে থাকে বা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছেন। প্রণব, অনেক ধন্যবাদ তোমায়। ওরা এসছে, একটা মেয়ের টিকিট নিয়ে এসছে, ওদেরকে বলা হয় যে 3 নম্বর ঘর থেকে রেফার করে ট্রান্সফার করে নিয়ে এসে তবে এখানে ঢুকতে। ওরা তখন ওটা না শুনে আমার সঙ্গে জোরজবরদস্তি ঝামেলা করে ধাক্কাধাক্কি করে ঘরের ভেতরে ঢুকে। যখন বাইরে যাচ্ছি তখন আমাকে ভিতরে ওখানে করে ধরে ওরা 4-5 জন মিলে মারে সব দালালরা। ওরা আসবে, ওদেরকে ছেড়ে দিতে হবে, ওদের যখন পেশেন্ট নিয়ে আসবে তখন ছাড়তে হবে। পুলিশ কোথায়? এখানে আমরাই ডিউটি করছি, পুলিশ আসে কি করবে? পুলিশ আজকে ধরে নিয়ে যাবে, কালকে ছেড়ে দেবে। আপনারা কি চাইছেন? দালালগুলোকে সরাতে হবে। কিছু সময় দুষ্কৃতী মনস্ক মানুষ কিছু গরিব দুস্থ মানুষদের কাছে টাকা নিয়ে বিনা পয়সায় এমআরআই করিয়ে দেবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তখন আমার একজন ম্যানেজার, সেই ভালো মানুষটা যখন প্রতিবাদ করে তাকে তার উপর চড়াও হয়। এবং কিন্তু আমরা পুলিশের উপরই ভরসা রাখছি, পুলিশ প্রশাসনের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তাদের আমরা জানিয়েছি এরকম কিছু দুষ্কৃতী এরকম সমাজ বিরোধী কোনো কাজকর্ম করছে, এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। আশা করছি নিশ্চয়ই ধরা পড়বে, আমি ডিএম সাহেবকে এটা জানিয়েছি। আর এবার আপনাদেরকে দেখাবো নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। বলছিলেন গ্রাহকরা নিম্নমানের রেশন সামগ্রীর কথা স্বীকারও করেছেন ডিলার। দেগঙ্গার
ঘটনা দেগঙ্গা এখন রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। ভুসি তার খাওয়া যায় না, আর ভাত জর্গে ভাত খাওয়া যাবে না। আপনারা কি চাইছেন? আমরা ভালোটাই চাইছি, আর ভালো যদি না যায় তাহলে বন্ধ করে দেন। জিয়াউলের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি জিয়াউল। এই যে একেবারে আটার নাম করে ভুসি দেওয়া হচ্ছে, কতদিন ধরে এইরকম নিম্নমানের রেশন সামগ্রী দেওয়া হচ্ছে এবং কি বলছেন ডিলার, কেন তিনি এইরকম সব জিনিসপত্র দিচ্ছেন? দেখো দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একেবারে সাথেতিয়া এলাকায় দুয়ারে রেশনের মাধ্যমে রেশন দেওয়া হচ্ছিল, কিন্তু গ্রাহকদের যেটা অভিযোগ প্রায় মাস 4 ধরে সেখানে এতটাই নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। বারংবার তারা প্রতিবাদ করেছে কিন্তু কোনো সুরা হয়নি। আজকে যখন এই রেশন ডিলার রেশন দিচ্ছিল দুয়ারে সরকারের মাধ্যমে, একদম গ্রামের মধ্যে গিয়ে রেশন দিচ্ছিল, সেই সময় গ্রাহকরা নিতে অস্বীকার করে এবং বিক্ষোভ দেখা তাদের একটাই দাবি যে চাল দেওয়া হচ্ছে সেই চালে পোকা এবং যে আটা দেওয়া হচ্ছে সেই আটার পরিবর্তে সেখানে ভুসি দেওয়া হচ্ছে, অর্থাৎ এতটাই নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। তারপর গ্রাহকরা তারা নিতে অস্বীকার করে এবং বিক্ষোভ দেখায়। কিন্তু এই যে গ্রাহক এই একেবারে রেশন ডিলার তার স্পষ্ট বক্তব্য, তার ঘরে তার গোডাউনে প্রায় 40 বস্তা আটা এসছে, কিন্তু সবটাই এতটাই নিম্নমানের তিনি কার্য স্বীকার করলেন। ফলে তারও হাত পা বাঁধা, তিনি তো একেবারে নিয়ে আসছেন না, তাকে দেয়া হচ্ছে সরকারিভাবে, তাকে দেয়া হচ্ছে, আধিকারিকরা দিচ্ছেন এবং তারপরে তিনি ডিস্ট্রিবিউশন করছেন, কিন্তু সেটা এতটাই নিম্নমানের সামগ্রী। ফলে তিনি কার্য স্বীকার করেছেন এবং চাপে পড়ে তিনি বাধ্য হয়ে গ্রাহকদেরকে বলতে বাধ্য হলেন যে এই রেশন আবার ফেরত নিয়ে নতুন ভাবে তিনি আবার রেশন দেবেন। কিন্তু এই যে গতকাল 40 বস্তা আটা ঢোকে আমার ঘরে। কোথা থেকে পেয়েছেন এটা? এটা আমি মিল থেকে পেয়েছি। আমি তো আর প্রত্যেকটা বস্তা খুলে সম্ভব না আমাকে দেখার, এবার এসে দেখছি খুবই নিম্নমানের, সেই জন্য জনগণ যার গ্রাহক তারা প্রত্যেকেই ক্ষোভে ফেটে পড়ে। আপনি নিজের মুখে স্বীকার করছেন যে সত্যি নিম্নমানের আটা। একে তো গরম, আর সেই গরমে আরো তীব্র হচ্ছে জল সংকট। স্বরূপনগরের বিথারি গ্রামের ছবি দেখাবো আপনাদের। জল সংকটে ভুগছেন মানুষ। এলাকায় সব আছে, জলের ট্যাঙ্ক আছে, বাড়িতে বাড়িতে পাইপলাইন আছে, ট্যাপ কল আছে, শুধুমাত্র জলই নেই। জল আনতে হচ্ছে পাশের গ্রাম থেকে। জল সংকটের তরজা শুরু হয়েছে। অনুপম আমাদের প্রতিনিধি রয়েছেন। অনুপম, ট্যাঙ্ক রয়েছে, জলের লাইন রয়েছে, পাইপলাইন রয়েছে, ট্যাপ ওয়াটার ট্যাপ রয়েছে, তা সত্ত্বেও কেন জল পড়ছে না? সমস্যা কোথায়? দেখো মিমি, এই সমস্যা এই স্বরূপনগরের বিথারি এলাকার মানুষের আজকের সমস্যা না, এই সমস্যা বহুদিনের, সেই বাম আমলের আগের থেকে এই সমস্যা। কিন্তু বাম আমল ঠিক চলে যাওয়ার আগেই এখানে একটা জলের ট্যাঙ্ক করেছিল এবং বাড়িতে বাড়িতে জলের পাইপলাইন দিয়েছিল, ট্যাপ দিয়েছিল। কিন্তু সেই বাম আমল চলে যাওয়ার পরেই বাম নেতারা বা এখানকার পঞ্চায়েতরা তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে তারপরে সেখানকার তৃণমূল এখানকার পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত তারা দখল করে তৃণমূল। কিন্তু তারপরে সেই যে বাম আমলের যে করে যাওয়া যে ট্যাঙ্ক বা জলের লাইন, সেটা তারপরে আর তৃণমূলের যেসব পঞ্চায়েতের যেসব নেতারা আসে যা দখল করে তারা আর সেটা ত্বরান্বিত করেনি বা সেখানে সেই জলের কোনো লাইন দেয়নি। এবং এই জলকষ্ট আজ পর্যন্ত এখনো পর্যন্ত ভুগছে এই বিথারি এলাকার বৃদ্ধা থেকে একদম বাচ্চা শিশুরা সবাই। তার কারণ এই এলাকার মানুষ কি বলছেন, কি অভিযোগ তাদের? আমাদের গ্রামের যা অবস্থা, একটা 2009 সালের একটা ট্যাঙ্কি স্যাংশন হয়েছিল, সেইটা আজও পর্যন্ত কোনো কিছু হলো না। জল মোটেই নেই। সারা এলাকার লোক বলে তোমাদের পাড়ায় ট্যাঙ্কি, তোমরাই জল দিতে পারছো না। আমাদের খুব সম্মানে লাগছে। আমাদের বাড়ি বিথারি, জলের খুব সমস্যা। আমরা কামারপাড়া জল নিতে এসেছি, প্রচন্ড জলের সংকট এই গরমে। পাইপলাইন আছে কিন্তু কবে চালু হবে ঠিকানা নেই, হয়েছে তো অনেকদিন। আর এই প্রচন্ড গরমে প্রবল জল সংকটে তরজা শুরু হয়েছে, শুনুন। 7টা কম বেশি 7টা জলের ট্যাঙ্কি করা হয়েছে, সেই বাম্পার নামক থেকে অপরিকল্পিতভাবে করা। তবুও খানিকটা পরিকল্পনার মধ্যে নিয়ে এসে জল সরবরাহ করা হচ্ছে। ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য রাস্তার দুই দিকে যে খুঁড়েছে পাইপ বসাতে গিয়ে এই জল ডিস্ট্রিবিউশনটা প্রচণ্ডভাবে মার খেয়েছে। আমাদের মাননীয় বিডিও সাহেবকেও বহুবার এই কথাটা বলেছি, একটা বিকল্প ব্যবস্থা করুন। যে 2 মাইল 4 মাইল 5 মাইল দূরে আমাদের মায়েদের যেতে হবে জল আনতে, এইটা সামান্য বিষয় ছিল। এর পাশে করুক, নতুন করে করুক, যে ওই কনস্ট্রাকশনে করবো না, ওই পাইপ লাইনে করবো না, অন্য লাইনে করবো, তা তো করতে পারতো, কেন করলো না? বাম আমলকে দায়ী করে
নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো ব্যাপারই না। বন্ধ ভেসেল পরিষেবা, বিপদ মাথায় নিয়েই নৌকায় চলছে যাতায়াত। ঝড়ে ভেঙে পড়েছিল ব্রিজ, আর তার 2 মাস পরেও হাল ফেরেনি খেজুরি রসুলপুর ফেরিঘাটে। জেটিঘাট মেরামতির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ বাড়ছে। সুজিত রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাবেন। সুজিত, কেন এরকম পরিস্থিতি, কেন এখনো পর্যন্ত মেরামতি সম্ভব হলো না? ভোটের কথা বলছেন প্রশাসন বা জনপ্রতিনিধিরা, বলছেন ভোটের কারণে মেরামতি হয়নি, কিন্তু খেজুরির সঙ্গে কাঁথির কিংবা কাঁথির সঙ্গে খেজুরি এবং একটা বড় অংশ নন্দীগ্রামের জলপথে এবং শর্টকাটে এই যে রসুলপুর যে নদীপথ, সেখানে কিন্তু সহজ যোগাযোগের একটা মাধ্যম, আর সেখানেই এরকম অবস্থা হওয়ার কারণে মাসের পর মাস যখন এই অবস্থা, তখন কিন্তু ঝুঁকি নিয়ে পারাপার করছেন মানুষজন। তারা চাইছেন অতি দ্রুত সংস্কার হোক। সংস্কারের কাজ হয়নি, ভোটের কথা বলা হচ্ছে, কিন্তু ভোট শেষ, এবার অন্তত চালু হোক সংস্কারের কাজ এবং তার ফলে সমস্যার সমাধান হবে। কারণ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়েই কিন্তু মহকুমা শহর কাঁথি, সেখানে মহকুমা হাসপাতাল আছে, আদালত রয়েছে, খেজুরি কিন্তু সেই মহকুমার মধ্যে পড়ে, এবং এই যে অংশ যদি এই নদীপথ এড়িয়ে যেতে হয় তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে অনেক ঘুরপথে যেতে হয় কাঁথি। সেখানে এই রসুলপুর ঘাট অত্যন্ত এই জলপথ গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বলা যায় যে জলপথে এই অবস্থা মিমি রীতিমতো ভোগাচ্ছে এলাকার মানুষকে। যারা নিত্যযাত্রী তারা যাতায়াতের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন। তারা বলছেন কাজ দ্রুততার সঙ্গে শুরু হয়ে কাজ অন্তত শেষ হোক, আশ্বাস দিচ্ছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, স্থানীয় ওই এলাকার জেলা পরিষদ সদস্য তরুণ জানা। কিন্তু তাদের এই প্রতিশ্রুতি বা এই যে বলা, তার উপর পুরোপুরি ভরসা করতে পারছেন না এলাকার মানুষজন, নিত্যযাত্রীরা। তারা চাইছেন অন্তত এবার ভোট গিয়েছে, এবার কাজটা অন্তত মৌখিক প্রতিশ্রুতি নয়, বাস্তবে। অনেক ধন্যবাদ। এই যে ভেসেলগুলো ডুবে গেছে, এই যে চাপটা ডুবে গেছে, এটা তুলে নিলে আমরা ভালোভাবে নৌকা চালাতে পারবো এবং যাত্রীরও সুবিধা হবে। এগুলো আগে পরিষ্কার না করলে আমরা নৌকা চালাতে পারছি না, খুব রিস্কে নৌকা চালাতে, কখন ধাক্কা লাগে ডুবে যাবে। চরমভাবে আমরা দুর্ভোগ পোহাচ্ছি, একটা ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হয়, চরমভাবে উপকৃত হবে। আমাদের এত কষ্ট হচ্ছে যাতে আমরা যেতেও পারছি না কোথাও, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, সেই এতে রিক্সে আমরা কিন্তু যাতায়াত করছি। এখানে একটা স্থায়ী ব্রিজ হোক এবং লাইফ রিক্স নিয়ে যেভাবে আমরা যাতায়াত করি, সেখানে লাইফ জ্যাকেট হোক বা আদার্স যে সুরক্ষাগুলো আমাদের দেওয়া হোক। এটা সত্যি হচ্ছে, কষ্ট হচ্ছে, দ্রুততার সঙ্গে কাজ হবে। জেলা পরিষদ নিশ্চিত তার ব্যবস্থা নেই, প্রচুর মানুষের অসুবিধা হচ্ছে, ঠিক করতে হবে আর কি। ডেবরায় সেখানে আবার রাস্তার পিচ উঠে যাচ্ছে, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সারাইয়ের কাজ হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। ডেবরার ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার থেকে লোয়াদা পর্যন্ত রাস্তা তৈরি হয়েছে, কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করছেন স্থানীয়রা। কারণ দেখুন কিভাবে পিচ উঠে চলে আসছে। কিন্তু কেন এই হাল জানবো দিগ্বিজয় আমাদের প্রতিনিধির কাছ থেকে। দিগ্বিজয়, এ তো হাত দিয়ে পিচ তুলে ফেলছেন এলাকার মানুষ, কেন এই হাল? দেখো মিমি, ইতিমধ্যেই আমরা যেটা সূত্রে খবর পাচ্ছি, এই ঘটনা নিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের কাছে জেলা থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছে। কেন এরকম হয়েছে এটা আমরা সূত্রের খবর পাচ্ছি। কয়েকদিন আগে থেকে ডেবরা ব্লকের নতুন বাজার থেকে লোয়াদা পর্যন্ত যে 8 কিমি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা রয়েছে, সেই রাস্তা খারাপ ছিল এবং তার সংস্কারের জন্য নতুনভাবে আবার সরকারের পক্ষ থেকে অর্থ ব্যয় করা হয়েছে এবং কাজ হচ্ছে। কিন্তু কাঁকড়া এলাকায় কাজের মান অনেকটাই কম, কারণ সেখানে যে কাজ হচ্ছে নিম্নমানের, এমনটাই অভিযোগ তুলছে এলাকাবাসী। কারণ পিচ উঠে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পিচ উঠে যাচ্ছে। এই নিয়ে কিন্তু ক্ষুব্ধ এলাকাবাসী, তারা বিডিওর দ্বারস্থ হয়েছিল এবং এই নিয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জানিয়েছেন যে যদি লিখিত অভিযোগ কেউ জানায় বিষয়টি আমরা অবশ্যই দেখব। এই নিয়ে কিন্তু আমরা যেটা আপডেট সূত্রে খবর পাচ্ছি যে গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের কাছে এই নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে জেলা থেকে। কত দ্রুত এবার সংস্কার করা হয় সেটাই দেখার। আমাদের লোয়াদা বাজার থেকে ভগবান বাসান, যেটাকে আমরা নতুন বাজার বলি, এটা দিয়ে আমাদের একটি পিচ রাস্তা রয়েছে। তো এখন রিপেয়ার মেইনটেন্সের কাজ হচ্ছে, যে ঠিকাদার কাজ করছে অতি নিম্নমানের জিনিসপত্র দিয়ে কাজ, কোনোভাবেই কাদার উপর দিয়ে পিচ ঢেলে কাজ হচ্ছে। এই
অতি গরমে সেই পিচ উঠে যাচ্ছে, তার নমুনাও আমরা নিয়ে এসেছি। বিডিও সাহেবকে আমরা লিখিত আকারে অভিযোগ জানালাম, উনি গত পরশুদিন এই বিষয়টা নিয়ে আমাদেরকে ডেকেছেন। ওটা নতুন রাস্তা না পুরোনো রাস্তা মনে হচ্ছে রিপেয়ারের কাজ চলছে, তবে আমার জানা নেই কে কাজ করছে, কোথা থেকে কাজ হচ্ছে। তো ওরা যদি ওখানকার এলাকাবাসী যদি আমাকে অভিযোগ জানায়, লিখিত আকারে দেয়, তো আমি সেটা খতিয়ে দেখবো এবং এর যথোপযুক্ত ব্যবস্থা নেব। আসুন এবার একটু আবহাওয়ার দিকে তাকাই, কারণ দুঃসহ দহনে পড়ছে এই মুহূর্তে দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলো। তবে বৃষ্টি হলেও কিন্তু স্বস্তি মিলবে না, দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই। কাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 13, 14, 15ই জুন পশ্চিমের 3 জেলায় ফের তাপপ্রবাহের পূর্বাভাস। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় জারি থাকবে অস্বস্তি। 16 থেকে 18ই জুন মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে। 15 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং 15 তারিখে নর্থ বেঙ্গলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল, এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিংয়ে। 16, 17, 18 এই 3টি দিনে নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অস্বস্তিকর ওয়েদার হচ্ছে দুটো কারণে, দুটো হচ্ছে আপনি একটা হচ্ছে গরমের জন্য সূর্যের তাপ রয়েছে, আর ভেরি লো লেভেলে আপনার ময়েশ্চার, ভেরি লো লেভেল 10 মিটার মাটি থেকে 10 মিটার উপরে ভূপৃষ্ঠ থেকে, ওখানে আপনার ময়েশ্চার রয়েছে, কিন্তু এই ময়েশ্চারটা এতটা বেশি নেই যার জন্য একটা থান্ডারস্টর্ম হয়ে যেতে পারে। 14 তারিখের আগে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইজ নট ইন এ পজিশন টু মেক এনি স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফার্দার অ্যাডভান্সমেন্ট অফ সাউথ ওয়েস্ট মনসুন ওভার সাউথ বে অফ বেঙ্গল। প্রবল গরমে নাভিশ্বাস একেবারে পুরুলিয়ায়। গরমের জেরে আগেভাগেই সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতর। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে নতুন ওয়ার্ড। হিটস্ট্রোকে অসুস্থদের জন্য বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে। হিটস্ট্রোকে অসুস্থদের জন্য 5 বেডের এই ওয়ার্ড। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন। ইন্দ্রজিৎ, এই পুরুলিয়া মেডিকেল কলেজে যে বিশেষ ওয়ার্ড চালু করা হলো, এটা কি মানে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে? কি কি থাকছে এখানে? দেখো মিমি, একেবারেই তাই। তার কারণ দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলো, যে অস্বস্তিকর গরম সেটা রয়ে গেছে। বিশেষ করে পুরুলিয়াতে ছিটেফোঁটা বৃষ্টি হয়নি, এবং এই রাজ্যে যেটা হয়েছে একেবারে হিটস্ট্রোকে যদি আক্রান্ত হয় সেই রুগীদের চিকিৎসা কোথায় হবে, সেই জন্য ইতিমধ্যেই হিটস্ট্রোক একটি বর্তমান যে পরিস্থিতি রয়েছে তাতে এই তীব্র গরমে মানুষ অসুস্থ হতে পারে সেই আশঙ্কা থেকেই এখানে থাকছে এসি, থাকছে ওআরএস থাকছে, এবং গরমে অসুস্থ হয়ে ভর্তি হলে যে ধরনের চিকিৎসা, উন্নত চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন ঠিক সে সব রকমই থাকছে। এবং একটা কথা বলা যেতে পারে যে আগে ভাগেই একেবারেই তৈরি স্বাস্থ্য দপ্তর, যাতে কোনো মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হলে, গরমে অসুস্থ হলে যাতে চিকিৎসা পরিষেবা পায়, সেই জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতাল একেবারে আগে ভাগে রেডি হয়ে রয়েছে। অন্যদিকে যেভাবে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও পুরুলিয়াতে বৃষ্টি নেই সেইভাবে, এবং পুরুলিয়ার তাপমাত্রা প্রায় 44 ডিগ্রিতে পৌঁছে গেছে। এবং দিনে দিনে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে মানুষ বাইরে বেরোলে অসুস্থ হয়ে যাচ্ছে। ফলে একদিকে যেন বাইরে বেরোতে হচ্ছে এই তীব্র দাবদাহের মধ্যেই, অন্যদিকে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে। আর সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই একেবারে স্বাস্থ্য দপ্তর রেডি রেখেছে হিট স্ট্রোক ওয়ার্ড। মিমি, অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। এটা স্বাস্থ্য ভবনের নির্দেশিকাও একটা রয়েছে, সেই নির্দেশিকা মতো আমরা একটা ওয়ার্ড খুলেছি। তো একটা ওয়ার্ডকে আমরা হিটস্ট্রোক ওয়ার্ড বলে খোলা আছে। সেখানে 5 বেডের একটা এসি রুম, এবং তার যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে এই হিটস্ট্রোককে ট্যাকেল করার জন্য, যেমন তার ওআরএস, তারপর সেখানে কোল্ড স্পঞ্জিং করার জন্য তার যে জিনিসপত্র বা ইমার্জেন্সি তাকে ট্যাকেল করার জন্য যে সমস্ত জিনিসপত্র সব সেখানে রাখা আছে। আমরা সেভাবেই এটাকে তৈরি করা আছে। এদিকে গতকাল সন্ধ্যায় সামান্য একটু স্বস্তি মিলেছিল বাঁকুড়ায়, যদিও ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বাঁকুড়ার বড়জোড়ার দেজুরি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে 25টি বাড়ি। গতকাল সন্ধ্যায় এই ঝড় বৃষ্টিতেই বিপত্তি। গ্রাম পরিদর্শনে বড়জোড়ার বিধায়ক
অলোক মুখোপাধ্যায়। গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যায় গতকাল সন্ধে। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে বেশ কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় অন্তত 25টি বাড়ি। খবর পেয়ে রাতেই গ্রামে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন বড়জোড়ার বিধায়ক। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, এই বাঁকুড়া জেলা আমরা যদি দেখি যে গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র তাপপ্রবাহে রীতিমতো নাকাল হয়েছিলেন সাধারণ মানুষ। সেখানে গতকালের এই ঝড় বৃষ্টি কিছুটা স্বস্তি মিলেছে, কিন্তু তার থেকে বিপর্যয় তো আরো বেশি দেখা যাচ্ছে। একেবারে মিমি, তুমি যেমনটা বলছিলে যে গত এক সপ্তাহ ধরে তীব্র জহন জ্বালা দেজুড়ি অঞ্চলের উপর দিয়ে বয়ে যায় এবং এর ফলে তছনছ করে দেয় দেজুড়ি গ্রামকে। এই দেজুড়ি গ্রামের প্রায় 25টি বাড়ি সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির যে টিনের চালা রয়েছে সেই টিনের চালাকে উড়িয়ে নিয়ে চলে গেছে। এমন 25টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় বিধায়ক রয়েছেন, তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়, এবং ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি যে প্রশাসনিক সাহায্য, সেই প্রশাসনিক সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যে ক্ষতিপূরণ পাওয়ার দরকার সরকারি হবে, সেই ক্ষতিপূরণ গ্রামবাসীদের কাছে তুলে দেওয়া হবে এবং ইমিডিয়েট সেটা বিডিওর কাছে অ্যাপ্লিকেশন করার জন্য গ্রামবাসীদের জানানো হয়েছে। কিন্তু বাঁকুড়ার মানুষজন স্বস্তি কিছুটা ফিরেছে, কেননা গতকাল থেকেই তাপমাত্রা কিছুটা কমের দিকে। আজকে তাপমাত্রা প্রায় 41.1 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখান থেকে এই স্বস্তিদায়ক বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি ফিরলেও বড়জোড়া ব্লকের এই দেজুড়ি গ্রাম অঞ্চলে সেখানে কিন্তু কিছুটা হলেও এই ঝড়ের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় মানুষজন। মিমি, অর্থাৎ প্রিয়ব্রত, বহু প্রত্যাশিত এই বৃষ্টি হলেও কিন্তু তা খুব একটা সুখের হলো না দেজুড়ি গ্রামবাসীদের জন্য। ধন্যবাদ তোমায়। প্রথমে বৃষ্টি এলো, বৃষ্টি আসার পর থেকে একবারে ঝড়, প্রচন্ড হারে ঝড় এসে পরে টিন ফিন তুলে দিল, কুড়ো টুড়ো সব ভিজে গেল। মোটামুটি গোটা 25 ঘর বাড়ি এরকম ভাব চাল উড়ে গেছে, টিনের চালই ম্যাক্সিমাম গেছে। দোকান পুরো আনসেফটি হয়ে গেছে। আজ আমার সমস্ত কিছু মালপত্র আছে, কোনো সিকিউরিটি নেই। প্রায় 14-15 বাড়ি পড়ে গেছে। ভিডিও সাহেবকে জানালাম, আইসিকেও বলেছি, ইলেকট্রিক অফিসে এসে গেছে, যাতে লাইনটা দিয়ে দেওয়া হয়। সরকারি ভাবে যতটা পারবো আমরা তাদের সহযোগিতা করবো। এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। টানা বৃষ্টিতে নর্থ সিকিমে ধস বন্ধ ডিকচু সিকতাম রোড, কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে উত্তর সিকিম। গ্যাংটক যাওয়ার পথে টিনটেক খোলায় দুর্ঘটনায় আহত 7 জন। खोलामा चाहिँ यस्तो भइरहेछ तपाईँको पुरा टाटा झुन्डिरहेछ, बाटो बन्द भएर माथिदेखि पुरा অঝরে জল নেমে আসছে উত্তর সিকিমে। বিপর্যস্ত টানা বৃষ্টিতে উত্তর সিকিম, নর্থ সিকিমে ধসে বন্ধ হয়ে যায় ডিকচু সিংতাম রোড। দেখুন কিভাবে একটা লরি আটকে পড়েছে। खोलामा चाहिँ यस्तो भइरहेछ तपाईँको पुरा टाटा झुन्डिरहेछ, बाटो बन्द। পার্থ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পার্থ, এত ভয়াবহ পরিস্থিতি, আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, একটা ট্রাক রীতিমতো আটকে গেছে এই রাস্তার মধ্যে। এখন ঠিক কি পরিস্থিতি, একটু কি উন্নতি হলো? দেখো, তোমাকে প্রথমে জেনে রেখি যে আটকে পড়া ট্রাকটিকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ বিকেলের দিকে স্থানীয় প্রশাসন সেই ট্রাকটিকে সেখান থেকে উদ্ধার করে। বর্ডার রোড অর্গানাইজেশন সংস্থা বিআরও এবং গ্রেফের জওয়ানরা সেই ট্রাকটিকে উদ্ধার করে। তবে রাস্তা যে নর্থ সিকিম যে কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা সিকিমের অন্য অংশের সঙ্গে, এবং আজও কিন্তু আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিন্তু নর্থ সিকিমে, অর্থাৎ এই লাচেন, লাচুং, ইয়ুমথাং এবং মঙ্গন জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক পূর্বাভাস রয়েছে। সেইভাবেই যথেষ্ট উদ্বেগে রয়েছে নর্থ সিকিমের বাসিন্দারা। কেন, পর্যটকদের কাছে অতি প্রিয় কিন্তু এই নর্থ সিকিম, কারণ এখানেই রয়েছে লাচুং, লাচেন, ইয়ুমথাং এবং মঙ্গনের মতো ডেস্টিনেশনগুলি। এবং স্বাভাবিকভাবেই আর গত কয়েকদিন ধরে যে অবিরাম বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু মঙ্গন থেকে গ্যাংটকে আসার পথে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এই একাধিক জায়গায় যেমন ধস নেমেছে, সেখানে টানা বৃষ্টির যে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। স্বাভাবিকভাবেই সিকিমের অন্য অংশের সঙ্গে নর্থ সিকিমের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়েছে, অনেকটা ঘুরপথে যোগাযোগ চলছে এবং পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। কেননা আবারও নতুন করে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সিকিম আবহাওয়া দপ্তর। স্বাভাবিকভাবে যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছে কিন্তু সিকিমবাসী। আরেকটা কথা জানিয়ে রাখি, যদি এই নর্থ সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় তার প্রভাব কিন্তু এসে পড়বে সমতল, অর্থাৎ কালিম্পং আর জলপাইগুড়ি তিস্তার যে অংশ, তিস্তা নদী, সেখানেও কিন্তু জল বাড়ার সম্ভাবনা বাড়বে এবং তাতেও কিন্তু যথেষ্ট উদ্বেগে থাকবে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার তিস্তা নদী সংলগ্ন পাড়ের বাসিন্দারা।
কারণ আমরা জানি যে গত বছর 4 অক্টোবরের স্মৃতি কিন্তু এখনও ভোলার নয়। স্বাভাবিকভাবেই একদিকে যেমন সিকিম প্রশাসন, অন্যদিকে কালিম্পং এবং জলপাইগুড়ি 2 জেলার প্রশাসনিক কর্তারাও কিন্তু সিকিমের যে বৃষ্টির সেদিকে নজর রাখছে এবং তিস্তা পাড়ের যে বাসিন্দারা তারাও কিন্তু যথেষ্ট উদ্বেগ রয়েছে। এখন যে বৃষ্টি যদি না কমে তাহলে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো सम्भावना नहीं। ধন্যবাদ পার্থ। टाटा चाहिँ यहाँदेखि पल्टिने चाहिँ तिनटै खोलाको हालत यस्तो चाहिँ तपाईँहरू अहिले नआइदिनुहोस् यो बाटो, तपाईँहरू सबैजना कोही नआउनुहोस् है, तिनटै खोलामा चाहिँ यस्तो भइरहेछ।